স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢালের প্রভাবে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আজ সকাল 6টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে ছিল। পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে লালমনিরহাট জেলার নদী তীরবর্তী নিচু এলাকা। পানির চাপ কমাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট। এছাড়া বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে তিস্তা তীরবর্তী নিচু এলাকায় সৃষ্টি হবে স্বল্প মেয়াদী বন্যা। এদিকে ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে নওগাঁর প্রধান দুটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রামেও নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বেড়ে বিপদসীমা 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে নদী সংলগ্ন চর ও নিচু এলাকার রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি। লালমনিরহাটের নদ নদীর পানি বৃদ্ধির আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, নদ নদীর পানি কোন কোন এলাকায় বাড়ছে আর এর প্রভাব কতটা পড়েছে আমাদের জানান। আসিফ, প্রথমেই বলে রাখি যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে এবং সেটা মধ্যরাত অবধি বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে চলে যায়। তবে ভালো খবর ছিল যে এটাই যে পরবর্তীতে দীর্ঘ সময় ধরে কিন্তু এই অতিরিক্ত পানি প্রবাহ ছিল না। কয়েক ঘন্টা পরে কিন্তু পানি নামতে শুরু করে, যে কারণে আজকে সকাল 6টায় যে তথ্য জানা যায় পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে, সেখানে দেখা গেছে যে পানি বিপদসীমা 7 সেন্টিমিটার উপরে ছিল এবং সকাল 9টার পরে কিন্তু 4 সেন্টিমিটারের কাছাকাছি চলে আসে। ফলে দেখা যাচ্ছে তিস্তার পানি প্রবাহ রাতে বৃদ্ধি পেলেও কিন্তু সকাল থেকে কিন্তু কমতে শুরু করেছে, যে কারণে তিস্তার দুই পারে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করলেও কিন্তু লোকালয় এবং যে হাট বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করতে পারেনি। ফলে যে বন্যার আশঙ্কা করা হচ্ছিল সেটা কিন্তু গত রাতে পানি বৃদ্ধির ফলে হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড কয়েক ঘন্টা পর পর 3 ঘন্টা পর পর সাধারণত এই তিস্তার পানির সর্বশেষ অবস্থাটা জানায়, যেটাতে হয়তো বা বেলা 12টা এখন যে তথ্যটা আসবে, যেটা এখন আমরা হাতে পাইনি, তাতে হয়তো দেখা যাবে যে পানি বিপদ সীমার থেকে নিচে নেমে গেছে। যদিও বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেটা বলা হচ্ছে যে উজানে ভারী বৃষ্টিপাত হবে এবং বিশেষ করে ভারতের যে অংশটা সেখানে আরো বেশি বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এতে কিন্তু স্বল্প মেয়াদে বন্যার সৃষ্টি হতে পারে। যদিও গতকালকে লালমনিরহাটে বেশ বৃষ্টিপাত হলেও আজকে কিন্তু এক রৌদ্রোজ্জ্বল দিন, যে কারণে বৃষ্টি আজকে সকাল থেকে নেই। ফলে বন্যা পরিস্থিতি বা পানি প্রবাহের যে পরিস্থিতি তাতে হয়তো কিছুটা উন্নতি হতে পারে। তবে যেভাবে চট্টগ্রাম অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতেও কিন্তু অবশ্যই একটা আতঙ্ক এবং শঙ্কা তো রয়েছে। তো এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি বা তিস্তার পানি প্রবাহের যে পরিস্থিতি তাতে কিছুটা উন্নতি হয়েছে এবং পানি ধীরে ধীরে পানির স্তর নিচে নেমে আসছে। তো এই হচ্ছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি এবং পানি প্রবাহের সর্বশেষ অবস্থা। আসিফ। মাহমুদুল হক, আপনাকে ধন্যবাদ। দেশের 19টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুর পর্যন্ত ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এলাকাগুলো হলো রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 16 জুলাই থেকে সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে। চলতি বন্যায় নানা কারণে 7 জেলায় এখন পর্যন্ত অন্তত 54 জনের মৃত্যু হয়েছে। এসব জেলায় কমপক্ষে 1,55,000 পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব তথ্য জানায়। বৃষ্টি কমায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেই সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন।
টানা কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। দৃষ্টিসীমা যত দূর যায় শুধু পানি আর পানি নজরে আসে। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রামের মৃতের সংখ্যা ১৩। পানি নামতে শুরু করায় সোমবার আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। চলতি বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। সেখানে ৩১ জন মারা গেছেন। বন্যার পানিতে এখনও তলিয়ে রয়েছে চকরিয়া ও পেকুয়া সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। খাবার ও বিশুদ্ধ পানির সংকটের অভিযোগ করেছেন কেউ কেউ। রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বরকল উপজেলার বহু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। বাঘাইছড়ির কাচালং নদী ও রায়ংখং নদীর পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। আমার নিজ দেয়া পাকের ঘরে এখান তো মাটি সব চলে গেছে, সামনে দিয়ে ভাঙছে, পিছন দিয়ে ভাঙছে, কোনো জায়গায় তো বাদ নাই, চার জায়গাতে মাটি ভাঙছে। দেখেন আমি ওখানে থাকলাম, সেরকম আমি হাঁটতে পারিনি। আর ঘরের উঠি পানির টাঙ্গি নিচে দিয়ে মাটি ভাঙি, যার ঘর বাড়ি মাইয়েরা আর আমরা দোকান আছে, দোকানের আবার সাইড দিয়ে লাইছে প্লাস্টিক দিছে দি চেম্বির মুখে দোকান। ওই ঝুঁকিপূর্ণ আসে কি আমি আলো লাইছিলাম। 4 দিন পর বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা সহ সারা দেশের সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুরের দিকে সড়কের উপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বেশ কয়েকটি গণপরিবহন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 2 দিনে সুরমা, কুশিয়ারার অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। রাজশাহী থেকে ঢাকা সহ দেশের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন কেন্দ্র করে মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সোমবার সন্ধ্যা থেকে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিকরা। হঠাৎ এই সিদ্ধান্তে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেক যাত্রী বাস টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছে না। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হলেও তা মূলত আমদানি নির্ভর। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে দেশের মোট আমদানির শতকরা 25% আসে চীন থেকে। বিপরীতে দেশটিতে রপ্তানি হয় মাত্র 1.22 ভাগ। বিশাল এই ঘাটতি মেটাতে কূটনৈতিক উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল, চার্জার কিংবা এরকম অসংখ্য চীনা পণ্য আমরা ব্যবহার করি, যার সঠিক হিসেব হয়তো আমরা করিনি। কিন্তু সেই চীনের বাজারে বাংলাদেশের পণ্য কতটা জায়গা করে নিতে পেরেছে, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশ এবং চীনের বিশাল বাণিজ্য ঘাটতির গল্পে। দেশের বাজার ঘুরলেই বোঝা যায় চীনা পণ্যের দাপট কতটা। আমদানির 25% আসে চীন থেকে, আর রপ্তানির মাত্র 1.2% যায় চীনে। তৈরি পোশাক ছাড়াও সম্ভাবনাময় অনেক পণ্য থাকলেও বাংলাদেশ এ পর্যন্ত কোনো অর্থ বছরেই 1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি পণ্য চীনে রপ্তানি করতে পারেনি। অথচ বাংলাদেশকে 99% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে চীন। এর সুযোগও বাংলাদেশ নিতে পারেনি। চীনের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা বলছেন রপ্তানিকারকরা। ফার্মাসিউটিক্যাল মেডিসিন যদি পাঠাতে চান তাহলে ওদের ঔষধ প্রশাসন অধিদপ্তর, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। আবার যদি আপনি খাদ্যপণ্য পাঠাতে চান তাহলে খাদ্য হিসেবে এই পণ্যের যথাযথতা আছে কিনা সেটা তাদের ওই রেগুলেটরি ডিপার্টমেন্টের অনুমোদন লাগবে। এটা হলো আপনার প্রবেশ অধিকার। তারপরে তার মূল্য সুবিধা আছে, তারপরে তার টেরিফ নন টেরিফ ইস্যু আছে। চাইনিজ বিনিয়োগকারীকে বাংলাদেশে নিয়ে এসে যে সমস্ত পণ্য এখানে তাদের উৎপাদন করে চায়না বাজারের চেয়ে কম দামে এখানে উৎপাদন করা সম্ভব, সেটাকে ঘিরে আপনি আরও 5 বিলিয়ন আপনি এখানে উৎপাদন করে সারা বিশ্বে এখান থেকে রপ্তানি হতে পারে। এই বাজারে চোখ রাখলে দেখা যায় মানুষের দৈনন্দিন ব্যবহারের অধিকাংশ পণ্যের উৎসই চীন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কি কেবল একমুখী হয়ে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন আমদানির পাশাপাশি রপ্তানি বাড়াতে না পারলে বাণিজ্যে ভারসাম্য ফেরানো কঠিন হয়ে যাবে।
বাণিজ্য ঘাটতি কমাতে পণ্যের মান উন্নয়ন, সরকারের নীতি নির্ধারণ এবং ব্যবসায়িক কূটনীতি জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। বায়ারদেরকে আমাদের এখানে ইনভাইট করতে হবে। আমরা যেরকম আসলে তাদের ইনভেস্টরদেরকে ইনভাইট করি, বরং আমরা যদি বায়ারদেরকে সরকারি পর্যায়ে ইনভাইট করি, আমাদের পণ্যগুলোকে দেখাই, তাহলে সেক্ষেত্রে তারা জানতে পারবেন। কালচারাল ল্যাঙ্গুইস্টিক যে ব্যারিয়ারগুলো আছে, তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে কালচারাল যে টাই বন্ডেজ, এগুলোকে আরও প্রমোট করতে হবে। আমাদের যে মিশন আছে চায়নাতে, তো তাদেরকে আসলে আমাদের পণ্যের পরিচিত করানোর জন্য কাজ করতে হবে। আর বিজনেস টু বিজনেস মিটিংটা আরও বেশি বাড়াতে হবে। সেটার জন্য আসলে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এদের কাজ করতে হবে। বৈশ্বিক বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের বৈচিত্র্য ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোরও পরামর্শ তাদের। বাংলাদেশের অর্থনীতিতে চীন বড় আমদানির অংশীদার, একই সাথে বড় বাণিজ্য ঘাটতিরও উৎস। তাই বিশ্লেষকরা বলছেন, প্রশ্ন শুধু বাংলাদেশ চীন থেকে কি কিনছে সেটি নয়, বরং চীন বাংলাদেশ থেকে কি কিনছে সে বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। আর সেটি নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশে চীনের সাথে বাণিজ্য সম্পর্ক কতটা ভারসাম্যপূর্ণ হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজারে এলো এক্সেলেন্ট সিরামিক্স গ্রুপের নতুন প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড মিলানো সিরামিক্স। ইতালির প্রযুক্তি ও মানের সমন্বয়ে এই সিরামিক্সের উদ্বোধন হয়েছে রাজধানীর একটি হোটেলে। এর মাধ্যমে বাংলাদেশে সিরামিক্স শিল্পে নন্দন তত্ত্ব ও আধুনিক স্থাপত্যের নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে অনুষ্ঠানে জানানো হয়। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এক্সেলেন্ট সিরামিক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন, এছাড়া দেশ বিদেশের নামকরা স্থপতি ও ব্যবসায়ীরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের 4 জন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদিনেজাদের সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততার উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছে আইআরজিসির গোয়েন্দারা। এই কারণেই তাকে গৃহবন্দী করা হয়েছে। ইসরায়েল বছরের পর বছর আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে হিসেবে ব্যবহার করেছে বলেও দাবি করে বিপ্লবী গার্ড বাহিনী। এ বিষয়ে মোসাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে ইরানের ওপর আবারও অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এই পথে মালবাহী জাহাজের ওপর শতকরা 20% হারে টোল আদায়ের পরিকল্পনা করছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এসব কথা জানান ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে যুক্তরাষ্ট্র। এই পথের নিরাপত্তা নিশ্চিতে যে ব্যয় হবে তা জাহাজগুলো থেকে আদায় করা হবে। এ ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, হরমুজে অব্যাহত হস্তক্ষেপ বিশ্বের তেল ও গ্যাস খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। এদিকে ইরানের কেশমদ্বীপ, বুশেহর ও বন্দর আব্বাসে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।